Dave, where is Terry? She is alive. Terry, my child. She is safe. No, she can't be. Yeah, she is alive. Dave, can't we get back? John Ferrier. বিভা ক্যাফেতে শুনছেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমসের কাহিনী আ স্টাডি ইন স্কারলেট এর দ্বিতীয়ার্ধ দ্য কান্ট্রি অফ দ্য সেন্টস। এর আগে মোট 3টি পর্বে শুনেছেন আ স্টাডি ইন স্কারলেটের প্রথমার্ধ। সেখানে দেখা যায় শার্লক এবং ওয়াটসনের সাক্ষাতের কিছুদিন পরেই শার্লক জড়িয়ে পড়ে ব্রিক্সটন রোডের মার্ডার কেসে। এরপর নানানভাবে চলতে থাকে অনুসন্ধান। পরিস্থিতি জটিলতর করে আরও একটি মার্ডার, কিন্তু সবশেষে গ্রেগসন, লেস্ট্রাড এবং ওয়াটসন তিনজনকেই চমকে দিয়ে আকস্মিকভাবেই শার্লক ধরে ফেলে খুনিকে। খুনি একজন গাড়োয়ান, নাম জেফারসন হোপ। কিন্তু কে এই জেফারসন হোপ? কেনই বা সে ড্রেভার আর স্ট্যাঞ্জারসনকে অমন নৃশংসভাবে হত্যা করল? অতীতের কোন ঘটনার প্রতিশোধ নিচ্ছে জেফারসন? এই সব প্রশ্নেরই উত্তর দেবে কাহিনীর এই অংশ। কাহিনীর প্রথমার্ধে যা জেনেছি সবটাই ডক্টর ওয়াটসনের ডায়েরির বর্ণনা থেকে। কাহিনীর এই অংশ আমরা শুনব সরাসরি কথকের থেকে। শুনতে থাকুন আ স্টাডি ইন স্কারলেট এর দ্বিতীয়ার্ধ দ্য কান্ট্রি অফ দ্য সেন্টস। নর্থ আমেরিকার ঠিক মাঝ বরাবর রয়েছে একটা মরুভূমি। মরুভূমি মানেই বাঁজা জমি, রুক্ষ, বিভৎস, যার সামনে ধাক্কা খেয়ে মানব সভ্যতার বিজয়রথ ফিরে যায়। সিয়েরা নেভাডা থেকে নেব্রাস্কা, উত্তরে ইয়েলোস্টোন নদী থেকে দক্ষিণে কলোরাডো পর্যন্ত বিস্তীর্ণ ভূখণ্ড জনমানবহীন। কোথাও বরফে ঢাকা পর্বত শিখর, কোথাও আবার ঊষর উপত্যকা। মাটির ঢালে খাঁজ বেয়ে চলে নদী। মরুভূমির একাংশ শীতের আঁচড়ে বরফে ঢেকে যায়, গরমে আবার জেগে ওঠে ধূসর মাটি। তবে যাই হোক না কেন, দুর্দান্ত দুর্গম এই অঞ্চলের সকল অংশে সব ঋতুতেই বিরাজ করে মানুষের জন্য চূড়ান্ত প্রতিকূল এক পরিবেশ। এখানে মানুষের বসবাস নেই। ছোট ছোট বুনো ঝোপের ফাঁকে ফাঁকে ঘোরে নেকড়ে। মরুভূমির আকাশটা দখলে রাখে বুজার্ড, আর অন্ধকার গিরিখাতে ওত পেতে বসে থাকে গ্রিজলি ভালুক। সিয়েরা ব্ল্যাঙ্কার উত্তর শানু প্রদেশ থেকে সামনের দিকে তাকালে অনন্ত বিস্তৃত চ্যাটালো পাথর।
খড়বাকার চ্যাপরাল ঝোপগুলোকে দেখলে মনে হয় যেন ঝাঁকড়া চুলোলা মানুষের মাথা, সবকিছু ধুলোয় ধূসর। আর এই দৃশ্যপট শেষ হলে পরে শুরু হয় বরফে ঢাকা পর্বতমালা। জনহীন প্রদেশে মানুষের বেঁচে থাকার মতো কিছুই নেই। মানব সভ্যতার কোনো চিহ্নই সেখানে বিরাজ করে না, শুধুই নীরবতা, রক্ত হিম করা নীরবতা। এই নীল ধূসর কোলাজের এক এবং একমাত্র বৈশিষ্ট্য। ওপর ওপর বললে এইটুকুই, জনমানবহীন, কিন্তু গভীরে ঢুকলে দেখা যায় একটা পথ আঁকা হয়েছে এই মরুপ্রান্তরে। কিন্তু কাদের পায়ে পায়ে তৈরি হলো এই রাস্তা? দুর্ধর্ষ অভিযাত্রীদের পায়ের ছাপে, সাহসীদের ঘোড়ার খুরে, গাড়ির চাকায় চাকায়। পথের আশেপাশে এখানে ওখানে ধূসর মরুমাটির মধ্যে উঁকি মারে উজ্জ্বল কি সব জিনিস। ভালো করে দেখলে বোঝা যায় ওগুলো আসলে মাথার খুলি, হাড়গোড়। কিছু মানুষের, কিছু আবার বলদের বা ঘোড়ার। প্রায় 15 মাইল অন্তর পথের পাশে পড়ে আছে এমন অস্থির স্তূপ। অভিযাত্রীর দল ঘোড়া গাড়ি নিয়ে পার হতে হতে হাহুতাশ করে বলে, আমাদের পূর্ববর্তীরা এখানেই দেহ রেখেছে। চৌঠা মে 1847। এই পাণ্ডব বর্জিত অঞ্চলের মধ্য দিয়ে হাঁটছিল এক দীর্ঘদেহী পুরুষ। দীর্ঘদেহী বলতে একেবারে দানবের মতো লম্বা। লোকটার দৃষ্টি উদ্ভ্রান্ত, গায়ের রং বাদামি, চুলও বাদামি, দীর্ঘ, দাড়ি কাঁচায় পাকায় মেশানো, চোখ মুখ বসে গিয়ে দৃষ্টি অসম্ভব উজ্জ্বল। একটা উঁচু জায়গায় উঠে এসে দাঁড়ালো লোকটা। হাতে একটা রাইফেল ধরে তার ওপরে ভর করেই দাঁড়িয়ে রয়েছে সে। রাইফেল সরিয়ে নিলেই পড়ে যাবে এমন তার অবস্থা। দেহ বলিষ্ঠ, কিন্তু শরীরের দুর্দশা সুস্পষ্ট। গায়ে পড়ে আছে থলের মতো একটা পরিধেয়। মুখ দেখে বয়স আন্দাজ করা যায় না, 40ও হতে পারে, আবার 60ও। তবে ক্ষুধায় আর তৃষ্ণায় লোকটার দেহে জরা ভর করেছে, মরমর দশা। অনেকটা কষ্ট করেই সে এতটা উঁচুতে উঠে এসেছে। চাই শুধু একটুখানি জল। কিন্তু কোথায় জল? যেদিকে তাকায় সেদিকেই হয় লবণাক্ত মাটি, নয় দুরারোহ শিখর নিয়ে দাঁড়িয়ে থাকা পর্বতমালা। এতটুকু মায়া দয়ার চিহ্ন নেই মাটির বুকে কোথাও, নেই কোনো আর্দ্রতার আভাস। লোকটা আধীন দৃষ্টি নিয়ে খুঁজে ফিরছে উত্তরে, পূর্বে, পশ্চিমে। সব দিক থেকে জবাব একটাই, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। একটা বিশাল পাথরের ছায়ায় বসে পড়ল লোকটা। বিশ বছর পরে মরতাম, তার বদলে আজ এখানে মরব। ক্ষতি বাকি, মরতে তো হবেই। সবই সমান, সবই সমান। লোকটা বাম কাঁধ থেকে নামিয়ে রাখলো রাইফেলের ভার। রাইফেলটা অকেজো। ডান কাঁধে একটা কাপড়ের পুঁটলি ছিল। এটার কথা আগে বলা হয়নি। পুঁটলিটা কিন্তু বেশ বড় আর ভারী। সেটা পাশে রাখতে গিয়ে ধপ করে মাটিতে পড়ে যেতেই তার মধ্যে থেকে ভেসে এলো মিহি গলার আওয়াজ। খুব জোরে লাগলো তো। পুলিন্দার কাপড়ের মধ্যে থেকে উঁকি মারল একটা ছোট্ট শিশুর মুখ। চোখ দুটো উজ্জ্বল, মুখের উপর ছোপ ছোপ দাগ পড়েছে টোল খাওয়া গালে। ইচ্ছা করে লাগাইনি মা। আয় মা, বাইরে আয়, আয়। লোকটা পুলিন্দার ভেতর থেকে বের করে আনলো বছর 5 একটা মিষ্টি মেয়েকে।
গোলাপি ফ্রকের ওপর পরানো রয়েছে অ্যাপ্রন, পরিপাটি করে বাঁধা আছে জুতো। বাচ্চাটার মুখ চোখ শুকিয়ে গেলেও এই লোকটার মতো দখল তাকে সইতে হয়নি। হ্যাঁ রে, তোর খুব জোরে লাগলো বুঝি? একটা হামি দিয়ে দাও, ভালো হয়ে যাবে। মাও তাই করতো। আচ্ছা, আমার মা কোথায়? মা? তোর মা তো চলে গেছে, তবে তোর সাথে শিগগিরই দেখা হবে, চিন্তা করিস না। ও মা, চলে গেছে? কোথায় গেল? যাওয়ার আগে আসছে বলে গেল না তো? এখানে খুব কষ্ট, জল নেই, খাবার নেই। জানি রে মা, জানি। আর কটা দিন কষ্ট কর, আর কটা দিন। আচ্ছা, আমরা একটা নদী ছাড়িয়ে এসেছি, মনে আছে তোর? হ্যাঁ, আছে তো। আমার ম্যাপে বা কম্পাসে কোথাও একটা ভুল হয়েছে মনে হয়। তখন ভাবলাম সামনে এগোলে আর একটা নদী পড়বে, কিন্তু নদী আর পেলাম না। এখন জলও শেষ। ধুর, স্নানও করা গেল না। স্নান? খাওয়ার জলই তো শেষ রে। জলের অভাবে একে একে চলে গেল সবাই। মিস্টার বেন্ডার, মিসেস ম্যাকগ্রেগর, জনি হোমস, আর শেষে তোর মা হ্যানা। আচ্ছা, বাবা মা কি মরে গেছে? হ্যাঁ, মরে গেছে, মরে গেছে। আমরাও মরে যাব। তখন ভাবলাম এদিকটা এলে হয়তো একটু জলের সন্ধান মিলবে, কিন্তু কিন্তু কোথায় জল, কোথায় জল? সব শূন্য। এখন শুকিয়ে মরার অপেক্ষা করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। কি মজা, মরে গেলেই মায়ের সঙ্গে দেখা হবে। তা হবে। তুমি আর আমি একসাথেই মরে যাব, তারপর স্বর্গের দোরগোড়ায় মা আমাদের নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে। এক হাতে জলের পাত্র, অন্য হাতে কেক। আমি আর আমার ভাই বব, আমরা দুদিক শেখা কেক খেতে খুব ভালোবাসি। ওরকম কেকই মানিয়ে আসবে। আচ্ছা, আর কতক্ষণ লাগবে? ঠিক কতক্ষণ লাগবে জানি না, তবে খুব বেশি দেরি নেই মনে হচ্ছে। লোকটার চোখ তখন আকাশে নিবদ্ধ। সরে যাওয়া ছিন্ন মেঘের ফাঁকে দেখা যাচ্ছে 3টে কালো বিন্দু। বিন্দুগুলো বড় হতে হতে ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে। দেখতে না দেখতেই 3টে বিশালাকার বাদামি পাখি ওদের দুজনের মাথার উপর পাক খেতে লাগলো। তারপর তারা নেমে এসে ওত পেতে বসলো কাছেই একটা পাথরের ওপরে। তারা বুজার্ড শকুন। হাড় গিলে এই পাখিগুলো মৃত্যুর গন্ধ টের পেলেই পৌঁছে যায়। এদের দেখা পাওয়ার মানে মরণ আসছে। এই, ওই দেখো, মোরগ। মেয়েটা পাখিগুলোকে দেখে উচ্ছল ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা, এই জায়গাটাও তো গডেরই সৃষ্টি। হ্যাঁ টেরি, গডেরই সৃষ্টি। যে গড মিশরে বানিয়েছেন সেই একই গড? হ্যাঁ, সেই একই গড। এই জায়গাটা খুব পচা, জল দেননি, গাছও লাগাতে ভুলে গেছেন। গডকে স্মরণ কর মা, গডকে স্মরণ কর। কেন? এখনো তো রাত হয়নি। ডিনার টেবিলে প্রেয়ার করতে হয়, এরপর খেতে হয়।
মনে নেই বুঝি? তাতে কি, গডের প্রেয়ার সব সময় করা যায়। মনে আছে যখন দিনের পর দিন ধরে আমরা মরু প্রান্তরটা বেরোচ্ছিলাম, তখন রোজ তুই গাড়িতে বসে প্রেয়ার করতিস। তুমিও প্রেয়ার করো? আমি তো ভুলেই গেছি। এত কষ্ট সইতে সইতে ভুলে গেছি। তুই শিখিয়ে দিবি? আচ্ছা ঠিক আছে, তুমি এইভাবে হাঁটু ঘেরে বসো। পুঁটলির কাপড়টাকেই মাটিতে বিছিয়ে বসল মেয়েটা। এরপর এক অদ্ভুত দৃশ্য জন্ম নিল মরুভূমির প্রেক্ষাপটে। 3টে বুজার্ড শকুন ছাড়া সেই দৃশ্যের কোনো সাক্ষী নেই। ক্রমশ হলুদ হয়ে উঠতে থাকা রৌদ্রময় আকাশের দিকে অভিমানী দুটি মুখ উত্থিত হয়ে আছে। একজন অবোধ শিশু, অপরজন অভিজ্ঞ প্রামাণিক। অন্তর থেকে ক্ষমা আর করুণা চেয়ে চলেছে। সেই ক্ষীণ স্বর ঝুমঝুম করে ভেসে যাচ্ছে মরু বাতাসে। সব কিছুর মতোই একসময় শেষ হয় তাদের প্রার্থনা। থই থই করা আলোর মধ্যে পাথরের ছায়া খুঁজে নিয়ে ছোট্ট অভিযাত্রী বড় মানুষটার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। রক্ষকের কাজ এখন জেগে থেকে পাহারা দেওয়া। শকুনের দল নইলে ছিঁড়ে খাবে দুজনের জীবন্ত দেহ। কিন্তু রক্ষকের চোখের পাতাও ভারী হয়ে আসছে। আসবে নাই বা কেন? 3 দিন 3 রাত ঘুম নেই। নিষ্পলক চোখ বুঝে আসে এবার। রক্ষকের উদ্ভ্রান্ত পিঙ্গলবর্ণ দাড়ি আর শিশুর সোনালি চুল একাকার হয়ে যায়। নির্মম অন্ধ বধির ঘুমে তলিয়ে যায় দুজনেই। পুরুষ অভিযাত্রী যদি আরও কিছুক্ষণ জেগে থাকত, তাহলে একটা দৃশ্য নিশ্চয়ই দেখতে পেত। একই আকাশের নিচে ওই মরুপ্রান্তরের এক কোণে ধুলো পাক খেয়ে উঠল বাতাসে। দূর থেকে দেখলে মরীচিকার থেকে আলাদা করা যায় না। আস্তে আস্তে ধুলোর দাপট বাড়ে। চরাচরে জন্ম নেয় ধুলোর মেঘ। গাঢ় বাদামি রং তার। তবে মরুঝড় নয়, এই মেঘের সৃষ্টি হয়েছে অসংখ্য প্রাণীর পায়ের খুঁড়ে। শিশুটিকে বুকে নিয়ে দুর্ধর্ষ অভিযাত্রী যেখানে ঘুমিয়ে রয়েছে, সেদিকেই এগিয়ে আসতে থাকে ধুলোর মেঘ। মেঘের মধ্যে ক্রমশ স্পষ্ট হতে থাকে কয়েকটা অবয়ব। ক্যানভাস দিয়ে মাথা ঢাকা ঘোড়ায় টানা গাড়ি, অশ্বারূঢ় বন্দুকধারী। বোঝা যায় ক্যারাভান চলেছে অভিমুখ পশ্চিমে। বিরাট ক্যারাভান। মাথার দিকের গাড়ি ঘোড়া পাহাড়ের সানুদ এসে পৌঁছে গেলেও ক্যারাভানের লেজের শেষ বিন্দু দেখা যাচ্ছে না। চলেছে তো চলেছেই। ক্যানভাসে ছাওয়া নেই এমন গাড়িও চোখে পড়ে। ঘোড়ায় চড়া পুরুষ তো আছেই, পায়ে হেঁটেও চলেছে অনেকে। শিশুদের তুলে দেওয়া হয়েছে গাড়িতে। গাড়ির পাশে পাশে পিঠে বোঝা নিয়ে দ্রুতগতিতে হাঁটছে অজস্র রমণী। কিন্তু এত লোকের শব্দেও পাথরের ছায়াতে শুয়ে থাকা 2 অভিযাত্রীর ঘুম ভাঙল না। ক্যারাভ্যানের পুরো ভাগে 20 জন অশ্বারোহী। প্রত্যেকের কাঁধে বন্দুক, পরনে সাদামাটা পোশাক। মুখ চোখ দেখলে পাথরে খোঁদা মনে হয়। পাহাড়টার তলদেশে এসে তারা ঘোড়া থামিয়ে পরামর্শ করতে শুরু করে। কুয়োগুলো কিন্তু ডান দিকে পড়ার কথা। ঠিক, সিয়েরা ব্ল্যাঙ্কোর ডান দিকে কুয়োগুলোকে রেখে এগুলোই কিন্তু রিও গ্র্যান্ডি। আরে জলের জন্য চিন্তা করো না, প্রভু যখন আমাদের এই কাজের জন্য বেঁচেছেন, তিনিই আমাদের জীবন রক্ষা করবেন। এই বলে দলটা এগোবে, এমন সময় তাদের মধ্যে একজন সামনের পাহাড়টার দিকে আঙুল দেখিয়ে বলে, রেড ইন্ডিয়ান, রেড ইন্ডিয়ান। সে ধূসর পাহাড়ের গায়ে গোলাপি রঙের একটা কাপড় দেখতে পেয়েছে। মরু বাতাস কাপড়টাকে পথ করে ওড়াচ্ছে। সবাই লাগাম টেনে দাঁড়িয়ে গেল। কাঁধ থেকে হাতে চলে এলো প্রত্যেকের রাইফেল। ক্যারাভ্যানের পিছন দিক থেকে বেশ কয়েকজন সশস্ত্র ঘোড়সাওয়ার সামনে চলে এলো। আক্রমণ হলে সামাল দিতে হবে যে।
যে লোকটাকে দলপতি বলে মনে হচ্ছে তার বয়স হয়েছে। সে বলল, রেড ইন্ডিয়ান হলে তো সংখ্যায় খুব বেশি হওয়ার কথা নয়। ওদের এলাকা পেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে। আগামী বড় পাহাড় না আসা পর্যন্ত বেশি সংখ্যায় দেখা যাওয়ার কথা নয়। ব্রাদার স্ট্যান্ডারসন, একবার গিয়ে দেখে আসি তাহলে। আচ্ছা, ঘোড়াগুলো এখানেই থাক, চলো গিয়ে দেখে আসি। স্ট্যাঞ্জারসনের অনুমতি মিলতেই ঘোড়াগুলোকে পাথরের গায়ে বেঁধে এগিয়ে গেল তারা। আগুয়ান যাযাবরদের মধ্যে একেবারে প্রথমে সেই তরুণ, যে প্রথম গোলাপি কাপড়টাকে দেখতে পেয়েছিল। খাড়া পাহাড়টার গা বেয়ে উঠতে লাগলো ওরা, দ্রুত বেগে, নিঃশব্দে। কিন্তু কৌতূহল মেটাতে গিয়ে যে জিনিস তারা দেখল, তাতে বিস্ময়ের অবধি রইল না। পাহাড়ের মাথাটা চ্যাটালো কোচের, আর সেখানেই একটা বিশাল পাথরের ছায়ায় শুয়ে রয়েছে এক দীর্ঘকায় পুরুষ। প্রথমে দেখলেই ভ্রম হয় মৃত নয় তো, কিন্তু কাছে গেলে বোঝা যায় শ্বাস প্রশ্বাস পড়ছে। লোকটা বুকে জড়িয়ে ধরে আছে একটা শিশু কন্যাকে। ঘুমিয়ে ঘুমিয়েও বাচ্চা মেয়েটা হাসছে। আদুরে হাতে জড়িয়ে আছে নিজের রক্ষকের পোশাক। ছোট্ট ছোট্ট পায়ে সাদা রঙের মোজা, চকচকে জুতো। তার সঙ্গী মানুষটার রুক্ষ পোশাক আর দেহের সাথে মেয়েটার বেশভূষা বড় বেমানান। বিস্মিত আগন্তুকেরা এইসবই দেখছিল। এমন সময় নিস্তব্ধতা ভাঙল বড় পাথরটার ওপর বসে থাকা 3টে শকুন। এমন মহাভোজ হাতছাড়া হওয়ায় তীব্র হতাশা জানিয়ে আকাশ বাতাস চেরা কর্কশ চিৎকার করে উড়ে গেল তারা। শকুনের চিৎকারে ঘুম ভাঙল দুজনেরই। সামনে অতগুলো জলজ্যান্ত মানুষ দেখে দুজনেই হতভম্ব। ভ্যাবাচাকাকে তখন পুরুষ অভিযাত্রী পাহাড়ের সামনের প্রান্তরে তাকালো। অগুন্তি মানুষ আর ভারবাহী পশু, কত গাড়ি! সে বিশ্বাসই করতে পারল না। একবার, দুবার, 3বার ধরে চোখ রগড়ালো। ঠিক দেখছে তো? শিশুটা এতক্ষণে তার রক্ষকের পোশাক আঁকড়ে ধরেছে। সেও সপ্রশ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে সামনের মানুষজনের দিকে। যারা পাহাড় বেয়ে উঠে এসেছিল তারাও এতক্ষণে বুঝে গেছে যে এরা দুজন রেড ইন্ডিয়ান নয়। একজন বাচ্চাটাকে কোলে তুলে নিল, দুজন দুদিক থেকে ধরল অভিযাত্রীকে। পাহাড় থেকে নামিয়ে নিয়ে চলল ক্যারাভ্যানের উদ্দেশ্যে। আমি জন ভেরিয়ার। আমাদের অভিযাত্রী দলে মোট 21 জন ছিলাম আমরা। জল আর খাবার না পেয়ে সবাই মরে গেছে। শুধু আমি আর ও রয়ে গেছি। ওকে হয় আপনার মেয়ে? ওর নাম লুসি। ও এখন থেকে আমারই মেয়ে। আজ থেকে ও হবে লুসি ভেরিয়ার। আমি ওর পিতা, ওর রক্ষক। কিন্তু তোমরা কারা? তোমাদের তো বিরাট দল দেখছি। হ্যাঁ, তা প্রায় 10,000 লোক আছে আমাদের দলে। আমরা ঈশ্বরের নিগৃহীত সন্তান, অ্যাঞ্জেল মেরোনার ধর্মে দীক্ষিত। অ্যাঞ্জেল মেরোনা? সে আর কি? এরকম তো কোনো নাম শুনিনি। তার লোকজন তো ভালোই জুটে গেছে দেখছি। দেখুন, আমাদের ধর্মবিশ্বাস নিয়ে এভাবে না কথা বললেই ভালো হয়। পালমিরার এক ধার্মিক ব্যক্তি জোসেফ স্মিথকে একটা সোনার পাত দেওয়া হয়েছিল। সেই পাতে মিশরীয় হরফে কিছু বাণী লেখা ছিল। এই কথাগুলোই আমাদের কাছে পবিত্র। আমরা এগুলো মেনে চলি। আমরা ইলিনয়ের নভু অঞ্চল থেকে আসছি। সেখানে আমাদের উপাসনালয় আছে। এক বর্বরের অত্যাচারে আমরা দেশ ত্যাগী হতে বাধ্য হয়েছি, তাই এখন নতুন দেশ খুঁজছি। মরুভূমিতে হলেও চলবে, কিন্তু কোনো উগ্রবাদীর অত্যাচার না থাকলেই হলো। নভু থেকে আসছো? তার মানে তোমরা মর্মন?
হ্যাঁ, আমরা মরমুন। তা কোথায় চলেছ তোমরা? জানি না, ঈশ্বর আমাদের সাহায্য করার জন্য একজন মাসিহাকে পাঠিয়েছেন। তিনিই আমাদের পথ দেখাচ্ছেন। তোমাকেও আমরা তার কাছেই নিয়ে যাব। তোমার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত তিনিই নেবেন। কথা বলতে বলতে ওরা পাহাড় থেকে নেমে এসেছে। ক্যারাভ্যানের প্রত্যেকের মুখ উদগ্র। সামনে দুজনের অমন দুরবস্থা দেখে সকলেই আহা উহু করছে। উদ্ধারকারীরা দুজনকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে গেল একটা বড় ওয়াগনের সামনে। দেখলেই বোঝা যায় এই গাড়ি কোনো বিশেষ ব্যক্তির। অন্যান্য সব গাড়িতে একটা দুটো কিংবা খুব বেশি হলে 4টে ঘোড়া, আর এটাতে 6টা। চালকের পাশের আসনে বসে আছেন সেই বিশেষ ব্যক্তি। মাথাটা প্রকাণ্ড, হাতে একটা বই আছে। তিনি মুখ তুলে তাকিয়ে দুজন শরণাগতকে দেখলেন, তাদের ব্যাপারে সব শুনলেন, তারপর বললেন, আমাদের সঙ্গে পথ চলতে গেলে আমাদের ধর্ম মতে বিশ্বাস করতে হবে। কোনো অবিশ্বাসীকে আমরা সঙ্গে নিতে পারি না। একটা পচা ফল যেমন ঝুড়ির অন্য ফলগুলোকে নষ্ট করে দেয়, তেমনি একজন অবিশ্বাসীও আমাদের সম্প্রদায়কে তছনছ করে দিতে পারে। হয় আমাদের ধর্মমত মেনে আমাদের দলে এসো, না হলে এই মরুভূমিতে শুকিয়ে মরো। বলো, আসতে চাও? যে কোনো শর্তেই আপনাদের দলে যোগ দিতে চাই। আপাতত একটু জল। এই কথাতেও অবশ্য ওয়াগানে বসে থাকা মাসিহার মুখে ভাবভঙ্গিমার কোনো পরিবর্তন দেখা গেল না। কাটভাবেই তিনি বললেন, স্ট্যানজেশন, এদের সঙ্গে করে নিয়ে যাও। আমাদের ধর্মমতের দিকটা খুব ভালো করে বুঝিয়ে দিও। চলো, আর দেরি করলে হবে না। ক্যারাভ্যান আবার এগোতে আরম্ভ করল। ঘোড়ার খুরে ধুলো উড়ল, গাড়ির চাকার ঘর ঘর ক্যাচ কোঁচ আবার শোনা গেল। মরুভূমির বুক চিরে এগোতে থাকলো সর্পিল জনশ্রেণী। ক্যারাভ্যানে নবাগত দুজনকে সঙ্গে নিয়ে স্ট্যানজারসন একটি ওয়াগানে প্রবেশ করলেন। ওদের জন্য জল এলো, খাবার এলো। স্ট্যানজারসন বলল, আপনারা এখন থেকে এখানেই থাকবেন, বিশ্রাম করবেন। আশা করছি 2-3 দিনে অনেকটা সুস্থ হয়ে যাবেন। আর হ্যাঁ, এই মুহূর্ত থেকে আপনারা আমাদেরই একজন, একই ধর্মমতে বিশ্বাসী। ব্রিঘাম ইয়াং আপনাদের যে কথাগুলো বললেন তা কিন্তু জোসেফ স্মিথের নিজের বাক্য। হ্যাঁ, তা আসলে ঈশ্বরের বাণী। উদ্বাস্তু হয়ে হাজার ঝড় ঝাপটা সহ্য করে মর্মনরা কিভাবে নতুন দেশে আশ্রয় খুঁজে পেল, সেই গল্প বলার জায়গা এটা নয়। যত রকমভাবে বাধা সৃষ্টি করতে পারা যায় তা প্রকৃতি করে দেখিয়েছে। মিসিসিপির উপকূল অঞ্চল থেকে রকি পর্বতের ঢাল পর্যন্ত যে দুর্দম সংগ্রাম করতে করতে ওরা এগিয়েছে, ইতিহাসে তা একটি বিরল ঘটনা। মূল নিবাসীদের আক্রমণ, হিংস্র সাপদ, খিদে, তেষ্টা, ক্লান্তি, রোগ, করাল প্রকৃতির আঘাত কি আসেনি তাদের চলার পথে, কিন্তু কোনোটাই তাদের থামাতে পারেনি। তবে এই সুদীর্ঘ যাত্রাপথে দুর্ধর্ষ মর্মনদের বুকও বারবার কেঁপে উঠেছে। তাই যেদিন তাদের চোখের সামনে ভেসে উঠল উটার উপত্যকা, তাদের দলের প্রত্যেকটা মানুষ নতজানু হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। তাদের মাসিহা বললেন, এই হচ্ছে সেই ঈশ্বর প্রতিশ্রুত দেশ, আমাদের প্রমিসড ল্যান্ড। এদেশের মাটি এখনো কুমারী। দুর্ধর্ষ মর্মনদের লাঙলের ফলাতে এখানকার জমি আবাদ হয়ে উঠুক। কিছুদিনের মধ্যেই বোঝা গেল ইয়াং একজন উপযুক্ত দলনেতা হওয়ার পাশাপাশি একজন সুদক্ষ শাসনকর্তাও। উটায় পৌঁছেই অতি দ্রুত তৈরি করা হলো মানচিত্র। আঁকা হলো ভাবি শহরের নীল নকশা। সামাজিক মর্যাদা অনুসারে প্রত্যেক ব্যক্তি জমি জায়গা পেল। ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হলো,
কারিগরের জন্য এলো কাজ করার সুযোগ। রাস্তাঘাট, বাগান তৈরি হলো। একটা গোটা বছর লেগে গেল ঝোপঝাড় কাটা, বৃক্ষরোপণ, নর্দমা তৈরি করার মতো কাজে। কিন্তু পরের গ্রীষ্ম পড়তে না পড়তেই চাষের জমিতে ঝলমল করে উঠল সোনালি গমের চারা। সুখ, সমৃদ্ধি আর সম্পদে ভরে উঠল মর্মনদের নতুন দেশ। ক্যারাভ্যানে জায়গা পাওয়ার পর থেকে মর্মনদের সঙ্গেই থেকেছে জন ফেরিয়ার আর তার পালিত কন্যা লুসি। লুসি ব্রাদার স্ট্যাঞ্জারসনের ওয়াগানে বেশ ভালোই ছিল। সেখানে তাকে স্ট্যাঞ্জারসনের 3 বউ মিলে আদর যত্ন করত। মাতৃহারা এই মেয়েটার জীবন নানা খাতে বয়েছে, তবে সে খাপ খাইয়ে নিয়েছে। এদিকে দলে ক্রমশ গুরুত্ব বেড়েছে জন ফেরিয়ারের। দলনেতারা ঠিক করেন নতুন দেশ হলেও জনকে তার মর্যাদা অনুসারে জমি জিরে দেওয়া হবে। তবে সবথেকে বেশি জমি পাবেন ব্রিঘাম ইয়াং আর তার প্রধান 4 অনুগামী, স্ট্যাঞ্জারসন, কেম্বাল, জনস্টন আর ড্রেবার। জন ফেরিয়ার যে জমিটা পেল সেখানে কাঠ দিয়ে একটা ঘর বানিয়ে নিল। তারপর আগামী কয়েক বছর নিজেই সেটাকে পরিণত করল ভিলায়। জন হাতের কাজে বেশ দক্ষ, শরীরও মজবুত। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করতে পারা তার কাছে মামুলি ব্যাপার। নিজেই নিজের জমি চাষ করত। দিনে দিনে তার জমির পরিমাণ বাড়তে থাকল। বছর 3 মধ্যেই তার আর্থিক অবস্থা প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি সচ্ছল হয়ে গেল। আরও 3 বছরে বেশ বিত্তমান হয়ে উঠল জন। 9 বছরের মাথায় রীতিমতো ধনীদের মধ্যে তাকে গণ্য করা হতে লাগল। আর 12 বছরে গিয়ে সে সল্ট লেক শহরের সবথেকে বড় লোক 5 জনের একজনে পরিণত হলো। তখন জন ফেরিয়ারের নাম জানে না এমন আর কেউ রইল না। শুধু একটা ব্যাপারেই মর্মনদের পথে হাঁটল না জন ফেরিয়ার। তার সঙ্গীদের প্রত্যেকেই বিয়ে থা করে সংসারী হলো, কিন্তু জন বিয়ে করল না। অনেকে অনেক অনুরোধ উপরোধ করল, কিন্তু জন সেসব শুনলই না। সামাজিকভাবে নারী সংসর্গ করতে কিসের সমস্যা তার সদুত্তর সে কখনো দেয়নি। কেউ বলে জন ধর্মে আস্থাবান নয়, কেউ বলে জন বড় কৃপণ। তবে যে যাই বলুক না কেন, জন নিজের সিদ্ধান্তে অটল থেকেছে। বিয়ে না করলেও ধর্মের অন্যান্য ব্যাপারে সে অক্ষরে অক্ষরে নিয়ম মেনেছে। একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে মর্মনদের মধ্যে সুনামও কুড়িয়েছে। জনের ভিলাতেই বড় হয়েছে লুসি ফেরিয়ার। পালিত পিতার অনুগত কন্যা পিতার সব কাজে সাহায্য করে। মা নেই তো কি হয়েছে, পাহাড়ি বাতাস আর পাইন গাছের সুগন্ধ তাকে মায়ের মতোই সযত্নে লালন পালন করেছে। ক্রমে তার গাল রক্তিম আপেলের মতো রাঙা হয়েছে, চলন হয়েছে হরিণীর মতো। স্বাস্থ্যে জোয়ার এসেছে যৌবনের নিয়ম মেনেই। জন ফেরিয়ারের ফার্ম হাউসের পাশ দিয়ে যে বড় রাস্তা গেছে, সে পথে যেতে যেতে বহু পথিক লুসির রূপ দেখে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। একটি কুঁড়ি ধীরে ধীরে নিজেকে পুষ্প হিসেবে মেলে ধরছিল। মর্মনদের কলোনিতে অমন সুন্দরী বিরল। ধনী হিসেবে জন ফেরিয়ার যতখানি নাম করেছিল, ঠিক সেভাবেই সে তল্লাটে সুন্দরী হিসেবে নাম করাচ্ছিল লুসি। যৌবন পা টিপে টিপে আসে। নিজের দেহ মনে যৌবনের উদ্গম চট করে কেউ ধরতে পারে না। লুসি এ কথা টের পেল যখন বিশেষ একজনের স্পর্শে তার বুকে কাঁপন ধরল। প্রথমে একটু ভয় পেয়ে গেলেও সে বুঝল যে প্রকৃতি তাকে বড় করে তুলেছে। তখন গর্বও হলো। যা ঘটছিল এবং যা ঘটতে চলেছিল তার সবটাই এরপর লুসির আগামী জীবনে প্রভাব ফেলবে। জুন মাস। সকাল থেকেই পথে ঘাটে মাঠে প্রান্তরে শ্রমজীবী মানুষ মৌমাছির মতো ব্যস্ত হয়ে আছে। ক্যালিফোর্নিয়ায় এখন গোল্ড রাশ চলছে, সোনা খোঁজার হিড়িক। ইলেকট্রিসিটির মধ্যে দিয়ে যে পথটা চলে গেছে তার উপরে সারবদ্ধভাবে এগোচ্ছে ঘোড়সাওয়ারের দল। ধুলো মলিন পথ, রোজকার চাষের কাজে ব্যবহৃত বলদ এবং চারণভূমির মেষের পালের ভিড়ও লেগে আছে রাস্তায়। এরই মধ্যে দিয়ে পথ বের করে এগিয়ে চলেছে লুসি। দক্ষ হাতে লাগাম টেনে তেজি ঘোড়াটাকে বাহন করে কখনো তীর বেগে কখনো দুলকি চালে এগোচ্ছে। দেখার মতো জিনিস। তার সোনালি চুলগুলো হাওয়ার সঙ্গে কথা বলছে। ধকলে মুখ লাল হয়ে উঠছে মাঝে মাঝে। বাবার একটা কাজ নিয়ে বেরিয়েছে লুসি। এভাবে আগেও অনেকবার গেছে,
ভয়ডর ব্যাপারটা লুসির মধ্যে একেবারেই নেই। অবশ্য যৌবন কবে কাকেই বা ভয় পেয়েছে। লুসির এখন একটাই লক্ষ্য, কাজটা শেষ করে ফিরতে হবে। শহরের একদম শেষ প্রান্তে এসে লুসি বেশ বিপদে পড়ে গেল। সামনে থেকে জনা ছয়েক পশুপালক গরু, বলদ আর মোষের একটা বিশাল পালকে তাড়িয়ে আনছিল। রাস্তা একেবারে জোড়া, কিন্তু লুসির তর সইল না। অধীর লুসি একটা ফাঁকের মধ্যে দিয়ে ঘোড়া চালিয়ে দিল। অল্প একটু এগোতেই গরু মোষগুলো লুসির ঘোড়াটাকে ঘিরে ফেলল। লম্বা শিং আর তাগড়াই গতর নিয়ে প্রাণীগুলো লুসির ঘোড়ার দিকে ধেয়ে আসতে লাগলো। লুসি অবশ্য ভয় পেল না, ছোটবেলা থেকেই গরু মোষ সামলে আসছে। সে কুশলভাবে ঘোড়াটাকে বলদ গরুর পালের মধ্যে চালনা করে দিল, আর এর মধ্যেই কোনোভাবে একটা বলদের শিংয়ের খোঁচা খেয়ে গেল লুসির ঘোড়াটা। ব্যাস, খেপে উঠল ঘোড়াটা, শুরু করে দিল প্রবল দাপাদাপি। চোখের নিমেষে সামনের পা দুটোকে শূন্যে তুলে মহারবে ডাকাডাকি করে এমন এক অবস্থার সৃষ্টি করলো যে তার পিঠে তখন বসে থাকা দায়। কি রুদ্র রূপ তার! নাক দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। লুসি পাকা হাতে ঘোড়াটার পাগলামো সামলাতে লাগলো। কিন্তু কতক্ষণ আর সামলাবে? তাছাড়া শুধু ঘোড়াটাকে বাগ মানালেই তো হবে না, ততক্ষণে তেতে উঠেছে বলদ গরুর দল। ঘোড়াটা যত পা চালায় তত গুঁতোতে থাকে গরু মহিষগুলো। ক্রিয়া প্রতিক্রিয়ার চক্রের মধ্যে উন্মত্ত হয়ে উঠতে থাকে লুসির ঘোড়া। জিন সামলে বসে থাকে লুসি। সে জানে একবার নিচে পড়েছে কি মরেছে। খেপে ওঠা প্রাণীগুলোর পায়ের খুঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে মরার থেকে সম্ভবত নরক যন্ত্রণাও ভালো। ধুলোর মেঘের মধ্যে ঘোড়ার দাপাদাপির ধকল আর ভয়াবহ মানসিক চাপ ক্রমাগত বাড়তে থাকে। লুসির হাত থেকে ক্রমশ শিথিল হয়ে আসে লাগাম। ঘোড়ার পিঠে বসে থাকাটা দুঃসাধ্য মনে হতে থাকে। অবশ হয়ে আসা দেহটা হাল ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তেই কেউ বলে উঠল, লাগাম ছাড়বেন না, শক্ত করে ধরে রাখুন। একটা বলিষ্ঠ হাত এগিয়ে এসে ঘোড়াটার লাগাম ধরে টানতে টানতে গরু মোষের ভিড়ের বাইরে নিয়ে চলে গেল। আপনার লাগেনি তো? লুসি চোখ তুলে চাইল। একটা কালচে মুখ, রোদে পোড়া। না, লাগেনি। উফ বাবারে, কি যে ভয় পেয়ে গেছিলাম। মাটিতে পড়ে গেলে যে কি হতো। পড়ে গেলে আপনাকে আর খুঁজে পাওয়া যেত না। বক্তা তরুণ, দেহ বলিষ্ঠ, গায়ে শিকারীদের মতো পোশাক, চেহারায় একটা বুনো ভাব আছে। কাঁধ থেকে ঝুলছে একখানা রাইফেল, বাহনটাও বেশ তেজি, ছাই রঙা একটা রোমশ ঘোড়া। আচ্ছা, আপনাকে তো জন ফেরিয়ারের বাড়ি থেকে বেরোতে দেখলাম। আপনি ওর মেয়ে, তাই না? আপনার বাবাকে জিজ্ঞেস করবেন তো যে সেন্ট লুইয়ের জেফারসন হোপকে মনে পড়ে কিনা। আসলে আপনি জানেন না, এককালে আমার বাবা আর আপনার বাবা ভালো বন্ধু ছিলেন। আপনি নিজেই একদিন আমাদের বাড়িতে চলে আসুন না, নিজেই আমার বাবাকে জিজ্ঞেস করে দেখুন। আপনি যেতে বলছেন? তাহলে নিশ্চয়ই যাব। আসলে কি বলুন তো, অনেক দিন ধরেই পাহাড়ে পাহাড়ে ঘুরছি। দেখতেই তো পাচ্ছেন, ভদ্রলোকের বাড়িতে যাওয়ার মতো অবস্থা এই মুহূর্তে নেই। আশা করি এখনই যেতে না পারায় আপনি বা আপনার বাবা কিছু মনে করবেন না। ও মা, তা কেন? আপনি আমার জীবন রক্ষা করেছেন। আমি আর বাবা দুজনেই আপনার কাছে কৃতজ্ঞ। একদিন আসুন না সময় করে, বাবা খুব খুশি হবে। আজ এখানে গরুর গুঁতো খেয়ে মরে গেলে আমার বাবা তো পাগলই হয়ে যেত। আমিও হতাম। আপনি কেন? আমি মরে গেলে আপনি পাগল হতেন কেন? আমি তো আপনার কেউ নই। লুসির কথা শুনে শিকারীর পোশাক পরা তরুণের মুখটা একেবারে শুকিয়ে গেল। সেটা লক্ষ্য করে লুসি বলল, আরে আপনি সত্যি ভাবলেন নাকি? এখন তো আমরা দুজন বন্ধু। আচ্ছা আচ্ছা, এখন আমি চলি।
দেরি হয়ে গেলে বাবা আর কোনো কাজ দিয়ে আমায় ভরসা পাবে না। চলি। আর হ্যাঁ, আপনি একদিন আসবেন কিন্তু। গুড বাই। ওকে বাই। খানিকটা মন খারাপ করেই ঘোড়াটাকে এগিয়ে নিয়ে গেল তরুণ জেফারসন হোপ। তার সঙ্গে সাথীও আছে। নেভাডা পাহাড়ে রূপো খুঁজছে তারা সদল বলে। এখানে সল্ট লেক সিটিতে তারা এসেছিল রূপো তোলার জন্য। এমনিতে সে খুব মন পেতেই কাজ করে, কিন্তু আজকের ঘটনা তাকে অস্থির করে তুলেছে। সিয়েরার টাটকা বাতাসের মতো সুন্দরী স্পষ্টবাদী ওই যুবতী নাড়া দিয়ে গেছে তার বুনো মনটাকে। জেফারসন দূরে ছুটে চলা অশ্বারোহিণীর দিকে তাকায়। মন বাঁধা পড়ে আছে ওখানেই। রূপো খোঁজা তো চলবেই, কিন্তু এখন এক নতুন অন্বেষণ গ্রাস করছে তাকে। এরই নাম প্রেম। তবে কোমলমতি বালকের চঞ্চল প্রেম নয়, এ হলো দৃঢ়চেতা পুরুষের সংকল্প। যে মনের রাজা সে নিজেই, সেই মন অধিকার করে বসেছে অন্য কেউ। গুমো গুমো আগুন জ্বলছে মনে, দাবানল ছড়িয়ে পড়বে অচিরেই। জেফারসন অদম্য প্রচেষ্টায় যখন যা চেয়েছে তাই পেয়েছে, কোনোদিন হার মানেনি, এবারেও মানবে না। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এই চাওয়া যদি সাধ্যাতীত না হয় তাহলে সে পাবেই। ওই রাতেই জন ফেরিয়ারের বাড়িতে দেখা করতে গেল জেফারসন হোপ, এবং একবার গিয়েই ক্ষান্ত হল না। পর পর যেতে লাগলো সেখানে। ধীরে ধীরে পরিচয় বাড়ল। জন ফেরিয়ার চাষের কাজ, খামার বাড়ি নিয়েই মগ্ন দীর্ঘ 12 বছর। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন, তাই সে অনেক খবরই পায়নি। সেই গল্পগুলোই তাকে শোনাতে লাগলো জেফারসন হোপ। ভারী সুন্দর কথা বলতে পারে ছোকরা। লুসিও তন্ময় হয়ে শোনে। সে এক বিচিত্র রোমাঞ্চ। কখনো সম্পদ প্রাপ্তির গল্প, আবার কখনো সম্পদ হারিয়ে ফেলার রুদ্ধশ্বাস বিবরণ। জেফারসন হোপের নানা ভূমিকা শুনে তারা অবাক হয়, মুগ্ধ হয়। কখনো সে দক্ষ স্কাউট, কখনো পশু শিকারী, কখনো রূপ অন্বেষক, আবার কখনো পশুপালক। মোদ্দা কথা, তার সব গল্পেই বুক কাঁপানো রোমাঞ্চ খেলা করে। এইভাবে গল্প করতে করতেই জন ফেরিয়ারের প্রিয় পাত্র হয়ে উঠল তরুণ জেফারসন হোপ। জন আজকাল সারাদিন জেফারসনের প্রশংসাতেই পঞ্চমুখ থাকে। এদিকে লুসি পিতার মুখে হোপের প্রশংসা শুনে লজ্জাই পায়। তার সুখী মন যে বাধা পড়ে গেছে হোপের হৃদয়ের সঙ্গে। প্রেমও এক প্রকার রোগ, এবং অন্যান্য রোগের মতোই এরও কিছু লক্ষণ থাকে। লুসির বৃদ্ধ পিতা সেসব বুঝতে না পারলেও তরুণ জেফারসন হোপের নজর সেগুলোকে এড়িয়ে যায়নি। গ্রীষ্মের এক সন্ধ্যা, লুসি নিজের বাড়ির ফটকের সামনেই দাঁড়িয়েছিল। বাড়ির সামনের পথ বেয়ে ঘোড়াটাকে প্রায় উড়িয়ে নিয়ে এসে দাঁড়ালো জেফারসন হোপ। লুসি, লুসি, আমায় যে যেতে হবে। এবারে তোমাকে সঙ্গে নিতে পারলাম না, কিন্তু পরের বার নিয়ে যাব। তুমি যাবে তো? যাব। আবার কবে আসবে? মাস 2 তো লাগবেই। ফিরেই আমাদের বিয়েটা সেরে ফেলবো, কেউ আটকাতে পারবে না। বিয়ে? কিন্তু আমার বাবা? তোমার বাবা সব জানেন। একটাই শর্ত রেখেছেন, রূপোর খনিতে কাজ দেখাতে হবে। সেটাও হয়ে যাবে, চিন্তা করো না। তোমরা দুজনে কথা বলে সবকিছু ঠিক করে নিয়েছো, আর আমায় জানাওনি। আমি আর কথাই বলবো না, যাও। লুসি, তাহলে এই কথাই রইল। তোমার মায়ার জাল বড় কঠিন, বড় জটিল। যত থাকবো মন তত বাধা পড়বে সেই জালে। না 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 না, আর দেরি করা যাবে না। ওরা গিরিখাদের দিকে আমার জন্য অপেক্ষা করছে। আসি তাহলে, মাস 2 এর মধ্যে আবার দেখা হবে আমাদের। বিদায় প্রিয়তমা, বিদায় বিদায়। জেফারসন তেজি ঘোড়াটাকে তীর বেগে হাঁকিয়ে নিয়ে চলল। পিছনে ফিরেও তাকালো না আর। পাছে মনটা নরম হয়ে যায়, পাছে গলে যাওয়া মন এগোতে না পারে।
দূর থেকে দূরে চলে যেতে থাকা অশ্বারোহীর দিকে তাকিয়ে রইল লুসি। তার যুবতী মনের লাগাম এখন যুবক ঘোড়সাওয়ারের হাতে। ঘোড়ার পিঠে থাকা মানুষটার অবয়ব ক্রমশ বিন্দুতে পরিণত হল। সে লুসির মন নিয়ে চলে গেছে, আর দিয়ে গেছে এক বুক সুখ। বিরহ যে এত সুখ দিয়ে যেতে পারে তা তার আগে জানা ছিল না। আজ লুসির মতো সুখী কেউ নেই। এতক্ষণ ধরে শুনলেন আ স্টাডি ইন স্কারলেটের 4র্থ পর্ব। আমাদের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আ স্টাডি ইন স্কারলেটের আগামী পর্ব নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।